ভূতের আয়না প্রথম অধ্যায়। পুরনো বাড়ির অন্ধকার রহস্য। রাত্রি তখন প্রায় 1টা। শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো দোতলা বাড়িটা যেন সময়ের সাথে সাথে ভুলে গেছে আলো কি জিনিস। বহু বছর ধরে কেউ সেখানে থাকে না। ছাদের টালিগুলো ভেঙে পড়েছে, জানালার কাঁচ ভাঙা, আর প্রতিটি ঘরের মধ্যে যেন জমে আছে শতাব্দীর অন্ধকার। এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে পায় কলেজ পড়ুয়া মেয়ে রিমা। তার বাবা হঠাৎ মারা যাওয়ার পর এই বাড়ির মালিকানা আসে তার নামে। রিমা ঠিক করে সে বাড়িটি পরিষ্কার করে বাসযোগ্য করে তুলবে। সে একাই চলে আসে সেই বাড়িতে এক রাত্রি থাকতে। বাড়ির ঘরে ঘরে ধুলো জমে আছে, কিন্তু এক জায়গায় ধুলোর মাঝেও একটা জিনিস অদ্ভুতভাবে পরিষ্কার, একটা বিশাল আয়না। পুরনো কাঠের খোদাই করা ফ্রেমে বাঁধানো সেই আয়নাটা ঝকঝকে। রিমা অবাক হয়ে ভাবে, এত ধুলো ময়লার মধ্যেও এটা এত পরিষ্কার কিভাবে। রিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। হঠাৎ তার পেছনে যেন একটা ছায়া দেখতে পায়, কিন্তু ঘুরে দেখলে পেছনে কেউ নেই। দ্বিতীয় অধ্যায়। আয়নার মানুষটা। রাত গভীর হতে থাকে। হঠাৎ করেই বাড়ির ঘড়ি বন্ধ হয়ে যায়। রিমা আবারও আয়নার সামনে আসে এবং এবার সে দেখে আয়নায় তার প্রতিবিম্বটা। হঠাৎ মুচকি হেসে উঠল, কিন্তু রিমা হাসেনি। রিমা ভয় পেয়ে পিছিয়ে আসে। সেভাবে হয়তো চোখের ভুল, কিন্তু তখনই সে আয়নায় দেখে তার পেছনে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, চোখ দেখা যাচ্ছে না। রিমা তাড়াতাড়ি ঘুরে দেখে কেউ নেই। ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, কাচের জানালা নিজের থেকেই খুলে যাচ্ছে, বাতাসে ভেসে আসছে এক ভয়ানক কান্নার শব্দ। তৃতীয় অধ্যায়। অতীতের অভিশাপ। পরদিন সকালে রিমা গ্রামের একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করে, যিনি এই বাড়ির ইতিহাস জানতেন। তিনি শোনান, এই বাড়ির প্রথম মালিক ছিলেন জমিদার হরিদাস বাবু। তার মেয়ে মালতী ছিল অসম্ভব সুন্দরী, কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে খুন করে আয়নার ভেতর বন্দি করা হয়েছিল। সেই আয়না কখনো ফেলা হয়নি, কারণ যেই ফেলার চেষ্টা করেছে সেই রাতে তারা মারা গেছে। রিমার গা কাঁপে। সে বুঝে যায় যেই আয়নাটা সে এতক্ষণ দেখছিল সেটা শুধুমাত্র আয়না না, ওটা একটা ফাঁদ। চতুর্থ অধ্যায়। আয়নার ভেতরের জগৎ। রাতে রিমা আবারও সেই আয়নার সামনে আসে। সাহস করে সে চিৎকার করে বলে, তুমি কে? আমাকে কি বলতে চাও? তখনই আয়নার কাঁচ কালো হয়ে যায়, ধোঁয়া উঠতে থাকে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে মালতীর মুখ, সাদা, ফ্যাকাশে, চোখ দিয়ে রক্ত পড়ছে। সে বলে, আমার আত্মা বন্দি এই আয়নায়, আমায় মুক্তি দাও, অথবা তুমিও বন্দি হবে চিরতরে। হঠাৎ রিমার পা মেঝেতে আটকে যায়। সে নড়তে পারে না। আয়নার ভেতর থেকে একজোড়া হাত বেরিয়ে আসে এবং টেনে নিয়ে যেতে চায়। রিমা শেষ শক্তি দিয়ে সেই আয়নাটা ভেঙে ফেলে। বিকট এক চিৎকারে ঘরটা কেঁপে ওঠে। পঞ্চম অধ্যায়। মুক্তি না অভিশাপ। সকালে লোকজন রিমাকে অচেতন অবস্থায় বাড়ির সামনে পায়, কিন্তু বাড়ির ভেতরে গিয়ে কেউ আর সেই আয়নাটার টুকরো খুঁজে পায় না। রিমা বেঁচে গেলেও আজও মাঝে মাঝে সে আয়নায় তাকিয়ে একটা ছায়া দেখতে পায়। আর তখনই শোনা যায় সেই পুরনো কণ্ঠস্বর, তুমি তো ভেবেছিলে শেষ, না রিমা, এটা তো শুরু। অধ্যায় 6। রাত 3টার অভিশাপ। রিমা এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, প্রতিদিন রাত ঠিক 3টা বাজলেই ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, বাতাস ভারী হয়ে ওঠে এবং একটা নারী কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়। তাকে সতর্ক করা হয়েছিল, রাত 3টা, দেয়াল আর আয়নার মাঝখানের সময়, যখন ভূত পেতনি নিজেদের ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারে। এক রাতে রিমা সাহস করে একটা মোবাইল ক্যামেরা চালিয়ে রাখে। ঠিক রাত 2:58 থেকে সে দরজার পেছনে লুকিয়ে থাকে। ঘড়িতে ঠিক 3টা বাজতেই আয়নার কাছে জলীয় বাষ্প জমে উঠতে থাকে, যেন কারো নিঃশ্বাস পড়ছে। তারপর সেই কুয়াশার মধ্যে আবার দেখা যায় সাদা শাড়ি পরা সেই নারী। কিন্তু এবার সে চুপ করে দাঁড়িয়ে নেই, তার চোখ দুটো লালচে। সে ক্যামেরার দিকে তাকিয়ে একটা শব্দ করে, রিমা। রিমা কাঁপতে কাঁপতে ক্যামেরা বন্ধ করতে যায়, কিন্তু হাতটা জমে যায়। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঘর ভরে যায় শীতল বাতাস আর গন্ধে, এক ধরনের পোড়া চুলের গন্ধ। অধ্যায় 7। আয়নার ভিতরের রহস্যময় ঘর। পরদিন রিমা সিদ্ধান্ত নেয় সেই অভিশপ্ত আয়নার উৎস খুঁজে বের করবে। সে বাড়ির নিচতলার এক পুরনো আলমারিতে পুরাতন নথি, ডায়েরি এবং একটি ছোট চাবি খুঁজে পায়। চাবিটা মিলিয়ে দেখে
বাড়ির পিছনের একটি গোপন কুঠুরির দরজা খোলে। সেখানে সে খুঁজে পায় 1 শতাব্দীর পুরনো আয়না তৈরির বই। তাতে লেখা, এই আয়না তৈরি হয় রক্ত ও আত্মার সাহায্যে। একবার আত্মা ঢুকলে সে বন্দী থাকে চিরকাল, যদি না কেউ নিজের আত্মাকে তার জায়গায় দিয়ে দেয়। রিমা বুঝে যায় মালতীর আত্মা এখনো আয়নার ভিতর বন্দী, আর সে মুক্তি চায়। কিন্তু মুক্তি মানে রিমার আত্মার বিনিময়ে মুক্তি। একটা কাগজে রক্তে লেখা একটা বাক্য ছিল, একজন গেলে একজন আসে, দরজা কখনো ফাঁকা থাকে না। অধ্যায় 8, প্রতিশোধের আগুন। রিমা যখন সব বুঝতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। সে বাড়ি ছেড়ে যেতে চায়, কিন্তু সেই মুহূর্তে তার চারপাশে আগুন ধরে যায়। দেয়ালের ছবি গলে যেতে থাকে, ছায়াগুলো নড়তে থাকে। রিমা দেখে আয়নার মধ্যে সেই নারী মালতী অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আগুনের মধ্যে ভাসছে। আগুন তাকে স্পর্শ করছে না। মালতীর আত্মা কথা বলে, তুমি চেয়েছিলে জানতেই রিমা, এখন আমিও চাই তুমি চিরদিন থাকো এখানে আমার সঙ্গে। রিমা ছুটে জানালার দিকে যায়, কিন্তু জানালা লোহা দিয়ে বন্ধ হয়ে গেছে, দরজাও বন্ধ, ফোন কাজ করছে না। তখনই রিমা কিচেন থেকে 1 বোতল কেরোসিন নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে বলে, আমি তোকে মুক্তি দেব না মালতী, এই আয়না আমি শেষ করে দেব। সে কেরোসিন ঢেলে আগুন লাগায় আয়নাতে। অধ্যায় 9, আয়নার মৃত্যু ঘণ্টা। আয়নাতে আগুন লাগতেই বিকট এক কান্নার আওয়াজে ঘর কেঁপে ওঠে। দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ফেটে যায়। আয়নার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু তার সঙ্গে রিমার চোখে ঝলকে উঠে এক ভিন্ন জগৎ, যেখানে মালতীর মতো আরও অনেক আত্মা বন্দী। শেষ মুহূর্তে রিমার শরীর জ্ঞান হারিয়ে পড়ে যায়। ঘরে সবকিছু চুপচাপ, আগুন নিভে যায় নিজে থেকেই, বাইরে থেকে কেউ কিছু টের পায় না। পরদিন সকালে গ্রামের কিছু লোক বাড়িতে এসে রিমাকে খুঁজে পায় একেবারে নিস্তেজ অবস্থায়, হাতে আয়নার একটা ভাঙা টুকরো ধরা। কিন্তু প্রশ্ন একটাই, সে বেঁচে আছে, কিন্তু তার চোখে কোনো প্রাণ নেই। অধ্যায় 10, শেষ নাকি শুরু। রিমাকে শহরের হাসপাতালের ভর্তি করা হয়। ডাক্তাররা বলে সে ট্রমাতে আছে, কাউকে চিনতে পারে না, কিছু বলে না, শুধু মাঝে মাঝে আয়নার ভাঙা কাচের দিকে তাকিয়ে হেসে ওঠে। রিমার ঘরের একটি কোণে সেই আয়নার টুকরো এখনো রাখা আছে, আর তার পাশে মাঝে মাঝে নিজের মতো নড়ে ওঠে ছায়া। একদিন হাসপাতালের এক নার্স হঠাৎ দেখে রিমার বিছানার পাশে সেই আয়নাটার টুকরোতে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন না। তার জায়গায় দাঁড়িয়ে আছে রিমা, কিন্তু রক্তে ভেজা মুখে, লাল চোখে, এক বিকৃত হাসি নিয়ে। তখনই আলো নিভে যায় এবং শোনা যায় ফিসফিস করে কেউ বলছে, এখন তোর পালা। ধন্যবাদ পুরো গল্পটি শোনার জন্য।